আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো তোমাদের বইয়ের 12 অধ্যায়ের প্রবাহ চিত্র নিয়ে। অর্থাৎ 12 অধ্যায়ের মধ্যে আসলে কী কী টপিক আছে, আমরা কোন কোন টপিকগুলোকে সাজিয়েছি, সেগুলো নিয়ে আমরা কিভাবে কথা বলবো। সো এই ধরনের টপিক, মানে এই ধরনের সমস্ত টপিকগুলোকে একত্রিত করে একটা ফ্লো চার্ট বা একটা প্রবাহ চিত্র বানানো হয়েছে। তো আমরা এখন সেগুলো নিয়ে কথা বলবো। তো দেখো, আমাদের এই 12 অধ্যায়ের মধ্যে আমরা মোটামুটিভাবে 3টা মেজর টপিক এখানে সিলেকশন করেছি। একটা হলো গৃহস্থালির রসায়ন, আর একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার রসায়ন, আর একটা হচ্ছে কৃষি ও শিল্পক্ষেত্রের রসায়ন। যেহেতু 12 অধ্যায়ের শিরোনাম হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের রসায়ন, এবং এখানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত রসায়নের বিক্রিয়া সময় আমরা ইউজ করি বা আমরা এগুলো নিয়ে আলোচনা করি। তো এখন আমাদের কাজ হবে এই যে 3টে টপিক আমরা ভাগ করলাম, এই টপিকগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করা। আচ্ছা, তো দেখো তো আমরা শুরুতেই কথা বলবো এটা নিয়ে যে গৃহস্থশালী রসায়নের মধ্যে কে কে আছে। আচ্ছা দেখো, তো তাহলে আমরা এখান থেকে কথা বলতে পারি। শুরুতেই আসতেছে খাদ্য লবণ। বেসিক্যালি এখানে গৃহস্থলী রসায়নের মধ্যে আমরা 4টা পার্ট, মানে 4টা পার্ট বলতে এখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে যে খাবার দাবারের মধ্যে যে রসায়নটা থাকে বা খাবার দাবার এর সাথে যে রসায়ন সম্পর্কযুক্ত থাকে, আমরা এদেরকে নিয়ে এখানে কথা বলবো। তো এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি, দেখো আমরা এখানে শুরুতেই দেখতে পাচ্ছি খাবার লবণ। খাবার লবণের সংকেত হচ্ছে NaCl। এই খাবার লবণ আসলে কীভাবে প্রস্তুত করা যায়? আসলে খাবার লবণ তো প্রস্তুত না, আমরা মানে সমুদ্র থেকে কীভাবে খাবার লবণটা সংগ্রহ করি এবং খাবার লবণের ব্যবহার, অনেকগুলো কাজে আমরা খাবার লবণ ব্যবহার করি ইত্যাদি ইত্যাদি অংশগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। সেকেন্ড পয়েন্টে যাচ্ছে দেখো বেকিং সোডা। এই যে খাবার লবণের পরে আলোচনা করা হবে বেকিং সোডা নিয়ে। তো বেকিং সোডারও দুইটা জিনিস এখানে আলোচনা করবো আমরা। একটা হচ্ছে বেকিং সোডার সংকেত কি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আর একটা হচ্ছে বেকিং সোডা কীভাবে প্রস্তুত করা যায়, বেকিং সোডা দিয়ে আমরা কী কী কাজ করতে পারি। বেকিং সোডা থেকে পরবর্তীতে আসবে বেকিং পাউডার। বেকিং পাউডারের সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণ, যেটাকে আমরা বেকিং পাউডার বলি। এই বেকিং পাউডার কীভাবে প্রস্তুত করা যায় এবং এটার ব্যবহার কী। তো প্রস্তুতি যেই পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে মূলত আমরা বিক্রিয়ার সাহায্যে দেখাবো যে হ্যাঁ কীভাবে বেকিং পাউডারটা প্রস্তুত করা যাচ্ছে, কীভাবে বেকিং সোডাটা প্রস্তুত করা যাচ্ছে, কোন গ্যাসের সাথে কোন গ্যাস মিশ্রিত হচ্ছে। তো এই টাইপের যে আলোচনাগুলো আছে, আমরা সেই আলোচনাগুলোই এখানে করার চেষ্টা করব। আচ্ছা, এর পরবর্তী অংশে হচ্ছে ভিনেগার। ভিনেগারের সংকেত কি বলতো, ইথানোয়িক অ্যাসিড, একটা জৈব অ্যাসিড ভিনেগার। এই ভিনেগারের হচ্ছে প্রস্তুতি এবং ভিনেগারের ব্যবহার। আচ্ছা, এরপরে থাকতেছে কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস। এই সফট ড্রিঙ্কসের মধ্যে কী থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড এবং পানির মিশ্রণ। এখন কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিশ্রিত হয়ে কী উৎপন্ন করে বা কী তৈরি করতে পারে, কার্বনিক অ্যাসিড। তার মানে কোমল পানীয়ের মধ্যে যেই অ্যাসিডটা পাওয়া যায় সেই অ্যাসিডের নাম কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করা যায়, এই কার্বনিক অ্যাসিড কীভাবে ব্যবহার করা, মানে প্রস্তুত হয় কীভাবে এবং সেটা কোন কোন কাজে ব্যবহার করা যায়। বেসিক্যালি ব্যবহার বলতে এখানে এটি বোঝানো হচ্ছে যে কার্বনিক অ্যাসিডের ভূমিকাটা কি, আমরা সফট ড্রিঙ্কসগুলো কেন গ্রহণ করি। তো আমরা জানি যে আমাদের এনজাইমের যে ক্রিয়া বা কার্যকলাপ আছে সেটাকে ত্বরান্বিত করে দেয় এই কার্বনিক অ্যাসিড। তো এভাবে আমাদের 12 অধ্যায় টোটাল 3টা সেগমেন্ট, যার প্রথম সেগমেন্টে থাকবে হচ্ছে গৃহস্থলীর রসায়ন। এখানে আমরা খাদ্যে যে রসায়নটা আমরা ব্যবহার করি, এই খাদ্যে ব্যবহৃত রসায়নের 2টা পার্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সেটা কীভাবে প্রস্তুত করা যায় বা সেটা কীভাবে আমরা প্রস্তুত করি, আরটা হচ্ছে প্রস্তুত করার পর যখন আমরা ব্যবহার করি এই ব্যবহারটা কীভাবে ইম্প্যাক্ট রাখে। যেরকম ধরো আমরা বেকিং পাউডার দেখেছি, সো বেকিং পাউডারের ব্যবহারে তোমরা দেখবে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু কী করে, কেককে ফুলিয়ে তোলে। তাহলে এভাবে আমরা বেকিং পাউডার এবং বেকিং সোডার কাজ কি, লবণের কাজ কি, তারপরে হচ্ছে কি ভিনেগারের কাজ কি। ভিনেগারের মধ্যে আমরা দেখতে পাই যে ইথানোয়িক অ্যাসিড থাকে। ইথানোয়িক অ্যাসিড জলীয় দ্রবণে প্রোটন দান করতে পারে। এই প্রোটন কি করতে পারে, জীবাণুদেরকে মেরে ফেলতে পারে, ফলে সেখান থেকে আমরা আচার বা অন্যান্য ফলমূল সংগ্রহ করতে পারি ইত্যাদি ইত্যাদি। সো সমস্ত যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলোর 2টা পার্ট, একটা হচ্ছে প্রস্তুত কিভাবে করা হয় এবং এইটা কিভাবে আমাদের মানে খাদ্যের সাথে ইম্প্যাক্ট রাখে। অবশ্যই প্রত্যেকটা জিনিসই কিন্তু কোনো না কোনোভাবে কার্যকর ভূমিকা রাখে, সেই ভূমিকাগুলোই আমরা ব্যবহারের মধ্যে আলোচনা করব। আচ্ছা, গেল এই পার্ট। এবারে যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড যে পর্ব, পরিষ্কার। আচ্ছা, আমরা 3 নম্বর পর্বটাকে আলোচনা করে নেই, এরপরে আমরা আসতেছি সেকেন্ড পর্বে। আচ্ছা, 3 নম্বর পর্ব হচ্ছে কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়ন। কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়ন। এখন দেখো, কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়নের মধ্যে আমরা 2টা পার্ট, একটা হচ্ছে শিল্পক্ষেত্র আর একটা হচ্ছে কৃষি ক্ষেত্র। তাহলে এখন প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করি। ধরো শুরুতেই যদি আমি কৃষিক্ষেত্র নিয়ে কথা বলি, কৃষিক্ষেত্রের মধ্যে কি কি থাকতেছে, কৃষিক্ষেত্রের মধ্যে থাকতেছে আমাদের চুনা পাথর। এই চুনা পাথর কীভাবে মাটির অম্লতা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ মাটিতে
অ্যাসিড বেশি হয়ে গেলে, মাটি যদি অম্লীয় হয়ে যায়, তখন সেখানে আমরা চুনাপাথর প্রয়োগ করি এবং সেই চুনাপাথর কী হবে, মাটির অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড হোক বা যে কোনো অ্যাসিড হোক, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা নাই বলি, মাটির অতিরিক্ত হাইড্রোজেন আয়নকে কীভাবে প্রশমিত করতে পারে, এই কথাগুলো এখানে আলোচনা করা হয়েছে। ইউরিয়া সারের কাজ কি? ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি করতে পারে, অ্যামোনিয়াম আয়ন শোষণ করতে পারে। এই টাইপের বিক্রিয়াগুলো আমরা এই পয়েন্টে আলোচনা করেছি। এর পরবর্তী অংশে থাকতেছে দেখো খাদ্য সংরক্ষণ। আচ্ছা, খাদ্য সংরক্ষণের আমরা দুইটা পার্ট, একটা হচ্ছে অনুমোদিত ফুড প্রিজারভেটিভ আর একটা হচ্ছে অননুমোদিত ফুড প্রিজারভেটিভ। এখন যেটা অনুমোদিত ফুড প্রিজারভেটিভ, এটা কি? এটা ভালো, এটা দ্বারা খাবার দাবার সংরক্ষণ করা যাবে, যেগুলো হচ্ছে মানে বাংলাদেশের ক্ষেত্রে কথা বলে BSTI কর্তৃক স্বীকৃত বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক স্বীকৃত, ঠিক আছে? তো এই যে এইভাবে আমরা এদের দ্বারা যেই খাবারগুলো মানে এদের দ্বারা যেই ফুড অর্গানাইজার যেগুলো হচ্ছে খাদ্য সংরক্ষণে কোনো সমস্যা নেই, কোনো আমাদের শরীরের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি করবে না, এদেরকে আমরা বলতেছি অনুমোদিত ফুড প্রিজারভেটিভ। এখন এই অনুমোদিত ফুড প্রিজারভেটিভের লিস্টে কে কে আছে দেখো তো একটু। আচ্ছা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি সোডিয়াম বেনজয়েড, তাই না? সোডিয়াম বেনজয়েড থাকতে পারে, সেখানে বেনজোইক অ্যাসিড থাকতে পারে, ভিনেগার থাকতে পারে, চিনির দ্রবণ থাকতে পারে, লবণের দ্রবণ থাকতে পারে, অর্থাৎ চিনি, লবণ, ভিনেগার, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েড, এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে বলা হয় অনুমোদিত ফুড প্রিজারভেটিভ। তার মানে এদের দ্বারা যদি আমরা খাবার দাবার সংরক্ষণ করি, সেটা আসলে আমাদের খাবারটাও ভালো থাকবে এবং এইগুলো আমাদের দেহের মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি করবে না। আচ্ছা, গেল এটা। আমরা যাচ্ছি এর পাশের যে অংশটা, দেখো যেটাকে আমরা বলতেছি অননুমোদিত ফুড প্রিজারভেটিভ। মানে কি? এইটা আসলে অনুমোদন দেয় নাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বাংলাদেশের BSTI, এরা এদেরকে অনুমোদন দেয় নাই, কিন্তু আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় তারা এই কাজটা করে। তারা কি করে, খাদ্যের যে বিশেষ করে ফলমূল, এগুলো তো কৃষি পণ্য, মানে 1 দিন 2 দিন 3 দিন বা একটা নির্দিষ্ট সময় পর এগুলো পচে যায়। তো এই অসাধু ব্যবসায়ীরা কি করে, এই যে ফ্রুট প্রিজারভেটিভগুলো আছে তারা এগুলো ব্যবহার করে যাতে করে তাদের সেই ফলমূল বা সবজি অনেক দিন যাবৎ ভালো থাকে, পচন না ধরে, এবং তারা যেন ওই ফলমূল বিক্রি করতে পারে ক্রেতাদের কাছে। তাহলে এই যে সমস্যা, এই সমস্যার সমাধান তারা মানে এই একটা ইলিগাল উপায় তারা করে থাকে, লিগাল উপায় তারা না গিয়ে ইলিগাল উপায় করে থাকে। এজন্য এখানে আমরা যেই মানে এইগুলো দেখবো, সংরক্ষকগুলো দেখবো, এগুলো আসলে কিন্তু বাংলাদেশের BSTI অথবা WHO যারা আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরা কিন্তু এটাকে সাপোর্ট করে না, কিন্তু অসাধু ব্যবসায়ীরা গোপনে তারা এই কাজটা করে। তারা এখন কিভাবে এটা করতে পারে, দেখো কোন কোন উপাদান তারা ইউজ করে। সেখানে তারা ইউজ করতে পারে অ্যাসিটিলিন গ্যাস, ফল পাকানোর ক্ষেত্রে তারা অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করে। ফরমালিনটা মূলত বানানো হয় কিন্তু মৃত প্রাণীর দেহ বা কোনো একটা জৈব বস্তু অনেক দিন যাবৎ আমরা ল্যাবরেটরিতে সংরক্ষণ করতে চাচ্ছি গবেষণা কাজের জন্য বা কোনো একটা বিশেষ কাজের জন্য আমরা সংরক্ষণ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ফরমালিন ইউজ করি। কিন্তু এরা এই ফরমালিনটা বিভিন্ন ফলমূল শাকসবজিতে অনেক সময় তারা ব্যবহার করে যাতে করে এটা অনেক দিন যাবৎ ভালো থাকে। আচ্ছা, কৃত্রিম ইথিলিন গ্যাস, তো এই যে কৃত্রিম ইথিলিন গ্যাস, অ্যাসিটিলিন গ্যাস, ফরমালিন, এগুলো আসলে মানে নেগেটিভ উপায়ে, নেগেটিভ খাদ্য সংরক্ষক বলতে পারো, যেগুলো আমাদের দেহের মধ্যে প্রবেশ করে অনেক নেগেটিভ বা ক্ষতিকর ইম্প্যাক্ট তৈরি করতে পারে। এই জন্য যাদের কথা বললাম, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অথবা বাংলাদেশের BSTI যে সংস্থাগুলো আছে যারা খাদ্য নিয়ে কাজ করে, খাদ্যের গুণগত মান নিয়ে কাজ করে, এরা আসলে এদেরকে সাপোর্ট করে না। বাট আমরা এদের ব্যাপারে কি থাকবো, সচেতন থাকবো। গেল আমাদের ফার্স্টে আমরা কথা বললাম কি নিয়ে, আমরা এখানে কথা বললাম খাদ্য সংরক্ষণ, বিশেষ করে কৃষি ক্ষেত্রে। এবারে যাচ্ছি আমরা আমাদের দেখো শিল্পক্ষেত্রে যে রসায়ন আছে, এই শিল্পক্ষেত্রের রসায়নটা কীভাবে কানেক্টেড। কৃষিক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রে আমরা কৃষিক্ষেত্র নিয়ে কথা বলে ফেলেছি, তো আমরা এবার কথা বলবো শিল্পক্ষেত্র নিয়ে। শিল্পক্ষেত্রের সবার আগে আসবে ইউরিয়া সার। মানে শিল্পক্ষেত্র বলতে শিল্পে আমরা কি কি প্রস্তুত করতে পারি বা শিল্পের সাথে আমাদের কেমিস্ট্রির কানেক্টেড কীভাবে। ইউরিয়া সারের দুইটা জিনিস, একটা হচ্ছে প্রস্তুতি, একটা হচ্ছে ব্যবহার। মানে ইউরিয়া সার তুমি প্রস্তুত করবা প্লাস ইউরিয়া সার তুমি ব্যবহার করবা, এবং ব্যবহারের নিচে তোমরা দেখতে পাচ্ছ মেলামাইন প্রস্তুতি, অর্থাৎ ইউরিয়া সারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে আমরা মেলামাইন এখানে প্রস্তুত করতে পারি ইউরিয়া সার থেকে। আমরা যে মেলামাইনের প্লেট, গ্লাস, বাটি দেখতে পাই, এগুলো কিন্তু ইউরিয়া সারের সমন্বয়ে তৈরি করা হয়। আচ্ছা, আরও অনেক কিছু আছে, তবে ইউরিয়া সারটা মুখ্য ভূমিকা পালন করে এখানে। দেন আসো শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি। অ্যামোনিয়া গ্যাস বলতে NH3 কথা বোঝানো হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এখন এই অ্যামোনিয়া গ্যাস দুইটা উপায়ে প্রস্তুত করা যায়, একটা হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি আর একটা হচ্ছে হেবার প্রণালী। তার মানে তুমি এই অ্যামোনিয়া গ্যাসকে দুইভাবে প্রস্তুত করতে পারো, পরীক্ষাগার প্রস্তুত করতে পারো প্লাস
হেবার প্রণালী মানে হেবার বস পদ্ধতি যেখানে আছে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে আমরা অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে পারি। আচ্ছা, গেল এটা। এরপরে আসে দেখো আমাদের অ্যানাদার একটা জৈব সার, জৈব না অ্যানাদার একটা কৃষি সার, একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এই অ্যামোনিয়াম সালফেট প্রস্তুত করা যায় এবং ব্যবহার করা যায়। তো কিভাবে আমরা প্রস্তুত করব সেটা নিয়েও আমরা আলোচনা করেছি এখানে, এবং কিভাবে আমরা ব্যবহার করব বিশেষ করে ব্যবহারের 4টা পয়েন্ট আমরা উল্লেখ করে দিয়েছি। খাদ্য শিল্পে আমরা অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করি, বস্ত্র শিল্পে অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করি, চামড়া শিল্পে আমরা অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করি, অগ্নি নির্বাপক শিল্পে আমরা অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করি। সো এই যে অ্যামোনিয়াম সালফেটের ব্যবহার আমরা কিন্তু কৃষি ক্ষেত্রের মধ্যে এখানে উল্লেখ করেছি। আচ্ছা, দেন আমরা যাচ্ছি দেখো চুনা পাথর। আচ্ছা, চুনা পাথর, তো এই চুনা পাথর জাস্ট ক্যালসিয়াম কার্বনেট। এইটা কীভাবে শিল্প কারখানায় প্রস্তুত করা যায়, CaCO3 কোন কোন উপায় আমরা সেখানে ব্যবহার করি, এবং চুনা পাথর কিন্তু সিমেন্ট শিল্পের প্রধান উপাদান। সো ইত্যাদি ইত্যাদি পয়েন্টগুলো নিয়ে আমরা এখানে কথা বলেছি শিল্পক্ষেত্রের মধ্যে। সো শিল্পক্ষেত্রের মধ্যে যে অংশগুলো আছে সেই মধ্যে 5টা অংশ, একটা হচ্ছে ইউরিয়া, একটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। আমি আরেকবার মার্কিং করে দিচ্ছি তোমাদেরকে। দেখো শিল্পক্ষেত্রের যে মেজর পয়েন্টগুলো আমাদের এই চ্যাপ্টারে উঠে এসেছে, ইউরিয়া, অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়াম সালফেট, চুনা পাথর, এগুলো নিয়ে আমরা এখানে কথা বলেছি। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা আমাদের মধ্যবর্তী যে অংশ সেই অংশে। সেটা কি বলতো? পরিষ্কার পরিচ্ছন্নতায় রসায়ন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কেমিস্ট্রি কীভাবে কানেক্টেড, ঠিক আছে? আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজে সাবান, ডিটারজেন্ট সহ অন্যান্য উপাদানদেরকে ব্যবহার করি। আচ্ছা, তো পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়নের এখন এই যে 2টা পার্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই 2টা পার্ট নিয়ে আমরা কাজ করব। এখন কি কি আছে সেখানে দেখো তো। এখানেও কিন্তু আমরা 2টা অংশ ভাগ করেছি। পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়নকে আমরা মেজর 2টা অংশে বিভক্ত করেছি। নাম্বার 1, জামা কাপড় সংক্রান্ত, অর্থাৎ আমাদের দেহ বলো, আমাদের চারপাশের জামা কাপড় বা আমরা যেগুলা মানে নিত্য নতুন মানে ব্যবহার করি আর কি, প্রত্যেকদিন বা প্রতিনিয়ত যেগুলোর সাথে আমরা সম্পৃক্ত থাকি তাদেরকে নিয়ে। আচ্ছা, তো জামা কাপড় সংক্রান্ত আমরা ফার্স্টে আসতেছে কি কাপড় কাচার সোডা, তারপরে আসতেছে কি সাবান, তারপরে আসতেছে কি ডিটারজেন্ট। এবং সাবান এবং ডিটারজেন্টের 2টা পার্ট, একটা হচ্ছে প্রস্তুতি, একটা হচ্ছে পরিষ্কার কৌশল। একটা হচ্ছে প্রস্তুতি, একটা হচ্ছে পরিষ্কার কৌশল। মানে তুমি সাবানটি কিভাবে প্রস্তুত করবা, প্লাস সাবান দিয়ে যে ময়লা পরিষ্কার করি, এখানে কেমিস্ট্রি কিভাবে কানেক্টেড থাকবে, গেল এটা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দেখো সেকেন্ড যেই পয়েন্টটা, অন্যান্য। অন্যান্য বলতে যেটা বোঝানো হচ্ছে যে ধরো এই যে সাবান, ডিটারজেন্ট এবং কাপড় কাচা সোডা, এইটা মূলত আমাদের কাপড় চোপড় এবং আমাদের দেহ। সাবান বলতে লন্ড্রি সাবান হতে পারে, সুগন্ধযুক্ত সাবান হতে পারে, ঠিক আছে? তো ইত্যাদি ইত্যাদি, প্রসাধনী সাবান যাদেরকে আমরা বলি প্রসাধনী সাবান। তো এরা আমাদের এই সেগমেন্টের সাথে যুক্ত। এবারে আসে অন্যান্য ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে বলতে বোঝানো হয় যেগুলো আমাদের দেহ এবং পোশাক এর বাইরে, আমরা ধরো আমাদের ঘরের কোনো একটা আসবাবপত্র ক্লিন করতে চাচ্ছি, বা আমরা বাহিরের কোনো একটা জায়গা, আমাদের উঠান মেঝের কোনো একটা জায়গা ক্লিন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কাদেরকে ব্যবহার করি? সেই ক্ষেত্রে দেখো গ্লাস ক্লিনার। ধরো তোমার বাসার গ্লাসটা অপরিষ্কার হয়ে যাচ্ছে, একটু ঝাপসা হয়ে যাচ্ছে, তুমি সেখান থেকে গ্লাস ক্লিনার ব্যবহার করতে পারো। তুমি টয়লেট ক্লিনার আমরা ব্যবহার করতে পারি, আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারি। সো এই যে এদের সবার 2টা জিনিস, প্রস্তুতি, পরিষ্কারক কৌশল। টয়লেট ক্লিনার প্রস্তুতি, পরিষ্কারক কৌশল। ব্লিচিং পাউডার প্রস্তুতি, জীবাণু ধ্বংসের কৌশল। ব্লিচিং পাউডার দ্বারা মূলত আমরা কি করি? ব্লিচিং পাউডার দ্বারা মূলত আমরা জীবাণুকে ধ্বংস করি, জীবাণু ধ্বংস করি। 2টা কাজ দেখো। ব্লিচিং পাউডার কিন্তু তোমার চাইলে তুমি এই সেগমেন্টেও অ্যাড করতে পারো, কারণ ব্লিচিং পাউডার আমরা আমাদের পোশাকের সাথেও সম্পর্কযুক্ত বা সম্পৃক্ত। পোশাকের সাথে কীভাবে সম্পৃক্ত? ব্লিচিং পাউডারের 2টা কাজ। সে একই সাথে বিরঞ্জক পদার্থ, জামা কাপড়ের যে দাগগুলো আছে সেই দাগগুলো উঠাতে আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করি। এবং আমরা ব্লিচিং পাউডার দ্বারা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের যে যদি কোথাও জীবাণুনাশক করতে হয়, আমরা পানিকে জীবাণুনাশক করতে পারি। আমরা যদি কোথাও মনে করি যে না হ্যাঁ এখানে আমরা কী করি, ধরো কোনো একটা জায়গায় গরু জবাই করা হলো, ঠিক আছে? সো সেখানে যে রক্তগুলো থেকে যায়, হ্যাঁ, তো আমরা সেখানে কী করি? ব্লিচিং পাউডার ছিটিয়ে দিই, যাতে করে ওখান থেকে কোনো ইনফেকশন না হয়, ওখান থেকে কোনো ময়লা পচা দুর্গন্ধ যেন বের না হয়। সো এইভাবে আমরা ব্লিচিং পাউডারটাকে আমরা অনেকভাবে ইউজ করতে পারি। চাইলে তুমি এটাকে অন্যান্য ক্ষেত্রেও ইউজ করতে পারো, তুমি চাইলে এটাকে এই কাপড় চোপড় সংক্রান্ত সাথে ইউজ করতে পারো। সো যেহেতু আমরা এই পাশে 3টা পয়েন্ট রেখেছি, কাপড় কাচা সোডা, সাবান, ডিটারজেন্ট, তো এই জন্য আমরা মিল রেখে আমরা এই পাশে 3টা পয়েন্ট রেখেছি। ওকে, তো তাহলে এই হচ্ছে আমাদের মূলত পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়নের মোট 6টা উপাদান। 3টা হচ্ছে আমাদের বডি পার্ট, মানে জামা কাপড় এবং আমাদের শরীরের যে বিভিন্ন অংশ সেখানে, আর বাকি 3টা পার্ট আমরা অন্যান্য ক্ষেত্রে নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এইভাবেই কিন্তু আমাদের এই 12 অধ্যায়ের বেসিক কনসেপ্টটা সাজানো হয়েছে। তো আমি আশা করতেছি তোমাদের বইয়ের যত আলোচনা আছে সব আলোচনায় কিন্তু খুব সুন্দরভাবে আমরা এখানে আলোচনা করে দিব, পরবর্তী যে পর্বগুলো তোমরা পাবা সেখানে। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।